ধরেন আপনি খুব কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছেন, মনকে একটু হালকা করার দরকার। এতটাই খারাপ অবস্থা যে অস্থির লাগছে, কিং কর্তব্যবিমূঢ় কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারতেছেন না, সবসময় মানে অস্থিরতার মধ্যে দিয়ে মানে খুব বাজে সময় পার করছেন। ঠিক এই সময়ে আমার মনে হয় এই বইটি খুব উপযুক্ত একটি বই। এটা হালকা ধরনের, হালকা মেজাজের বই। তো প্রথমে কিন্তু বইটি আসলে বই আকারে প্রকাশিত হয়নি। এটি উন্মাদ পত্রিকা আছে না, আহসান হাবিব, যেটি হুমায়ুন আহমেদের ছোট ভাই সম্পাদক, যেটি সেই পত্রিকাতে প্রথমে প্রকাশিত হয় গল্প আকারে। পরবর্তীতে দেখা গেল যে এই গল্পগুলো এতটাই চমৎকার, তো এটা আসলে ওই কালের গহ্বরে হারিয়ে যাবে, এটা আসলে সম্পাদকটা চাননি। তখন কী হলো, এটা বই আকারে প্রকাশিত হলো। তো প্রথমে অন্য প্রকাশনা প্রকাশ করলেও সময় প্রকাশনী এটা প্রকাশ করে 1993 সালের দিকে। আমি যে বইটি পেয়েছি সেটা হচ্ছে এলেবেলে প্রথম পর্ব এবং এলেবেলে দ্বিতীয় পর্ব, এই দুইটি বই। এটি সময় প্রকাশনা থেকে 1993 সালে। প্রথম বইটি 65 পেজের, দ্বিতীয় বইটি 75 পেজের। তাই খুবই হালকা মেজাজের বই, এবং ওই সময় যে বিভিন্ন সময় হুমায়ুন আহমেদ যে গল্পগুলো লিখতেন সেটি সংকলন করে বইটি। তো যেটি বলছিলাম যে খুব খারাপ লাগছে, কি করবেন তখন? তখন এই বইটি পড়বেন, আশা করি ভালো লাগবে, আমার যেমনটি লেগেছে। তো এখান থেকে আসলে চমৎকার চমৎকার গল্প, কয়েকটি গল্প আমি তুলে ধরার চেষ্টা করি হালকা করে। পুরাটা বলবো না, কারণ পুরাটা বললে তো আপনাদের মজা নষ্ট হয়ে যাবে, না নিজেরা পড়ে নেবেন। তো এখানে প্রথমে আইসক্রিম নিয়ে একটি গল্প আছে। সেটি কেমন যে হুমায়ুন আহমেদের তো 3টা মেয়ে ছিল আমি জানি, বা আমরা সবাই জানি। উনি আরেকটি মেয়ে সহ টোটাল 4টা মেয়েকে নিয়ে একদিন শপিংয়ে গেলেন বা বাইরে বেরোলেন। বাইরে বেরোয় তো মেয়েদেরকে আইসক্রিম কিনে দিলেন। উনি যেহেতু বড় মানুষ নিতান্ত, উনি আর চাচ্ছেন না যে আমি আইসক্রিম খাই। তো কী করলো, তখন ওই 4টি মেয়েই বললো যে আমার থেকে এক কামড় খাও, আমার থেকে এক কামড় খাও। তো বাবা মাঝখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মেয়ে এরকম রাউন্ড দিয়ে ঘুরছে, আমার থেকে এক কামড় খাও। তো যখন ওই আরও লোকজন সাইড দিয়ে যাচ্ছে, তারা খুব মজা পেলো ব্যাপারটা দেখে। তো তাদের সাথেও যে বাচ্চারা ছিল, তখন তারা তাদের বাবার কাছে বায়না দিল, বাবা আমিও ওনাকে একটু আইসক্রিম খাওয়াবো। তো তখন তাদের বাবারা এসে আবার হুমায়ুন আহমেদকে রিকোয়েস্ট করলো যে আমার বাচ্চাটা একটু কষ্ট পাচ্ছে, আপনি আমার বাচ্চার থেকেও এক কামড় খান। তো এই যে ওনারা আইসক্রিম খায়, তখন ওনারা আইসক্রিম খেতে খেতে অবস্থা খারাপ। এই হচ্ছে আইসক্রিম নিয়ে ওনার একটা হালকা মেজাজের গল্প। এরপরে এই দাওয়াত খাওয়া নিয়ে একটা গল্প উনি বললেন, যেটা আপনারাও কাজে লাগাতে পারেন। আমি এখনও লাগাইনি, দেখি লাগাবো কি হয়। তো উনি বলছেন যে দাওয়াত খেতে গেলে টেবিলের কোন চেয়ারটাতে বসলে ভালো পাওয়া যায়। আমরা দেখি না যে বাটি দিলে দেখছে কারোর সামনে মাংসের বাটিতে পড়ছে, কারোর সামনেই ওই পোলাওয়ের বাটিতে পড়ছে। তো কোন জায়গাটায় বসলে কোন চেয়ারটা সুবিধাজনক? তো ওনার কথা হচ্ছে যে 3 নম্বর চেয়ারটাতে। এটা ওনাকে এক পাগল নাকি পরামর্শটা দিয়েছিলেন, যে টেবিলের 3 নম্বর চেয়ারটাতে বসলে বাটিগুলো সবসময় আপনার সামনে এসে পড়বে। তো দেখি এটা অ্যাপ্লাই করে দেখতে হবে, আপনারা করতে পারেন। আরেকটা গল্প প্রধান অতিথি নিয়ে। উনি তখন তো টুকটাক নামডাক হয়ে গেছে, তো একটা জায়গায় ওনাকে বলা হয়েছে যে আপনি প্রধান অতিথি হবেন, আসেন। তো উনি যেহেতু একটা জায়গার প্রধান অতিথি প্রথম হচ্ছেন, তো উনি স্ত্রীকে নিয়ে গেছেন দেখানোর জন্য, দেখো আমি প্রধান অতিথি। তো ওখানে গিয়ে উনি আসলে জানতে পারেন যে ওনাকে আসলে ডেমো হিসাবে বা ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। আসল প্রধান অতিথি যদি কোনো কারণে না আসে, তখন ওনাকে আসলে ওখানে পাঠানো হবে। তো শেষ পর্যন্ত কী হলো, যে প্রধান অতিথি আসলে চলে আসছেন, উনি যেতে পারেন না, ওখানে উঠতে পারেন নাই। তো তখন উনি আরেকজনকে গিয়ে রিকোয়েস্ট করলেন যে ভাই, মানে যদি আমাকে একটু সুযোগ দেওয়া যেত, আমার স্ত্রীকে তো নিয়ে আসছি, একটা মান সম্মানের ব্যাপার। তখন সে বলছে, ভাই আমাকেও তো প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছে, আমি আমার বউ শালি এদেরকে নিয়ে চলে আসছি, কিন্তু আমাকেও তো ডাকছেন, আমাকেও নাকি ব্যাকআপ হিসেবে রাখছে। তো এই একটা মজার গল্প। আরেকটা গল্প উনি ডাক্তারদেরকে নিয়ে বলছেন, 2টা গল্প বলছেন মেনলি। একটা হচ্ছে একজন দাঁতের ডাক্তার নিয়ে বলছেন, যে দাঁতের ডাক্তারের কাছে একজন গেছেন, একজন রুগী দাঁত উঠাতে। তো উনি দাঁতটা উঠালো, উঠানোর পরে রুগীকে জিজ্ঞাসা করলেন কোনো কষ্ট পেয়েছেন কিনা। তখন রুগী বললো যে না না, কোনো কষ্ট আমি তো পাইনি। তো তখন ডাক্তার তাকে বললো যে শুধু শুধু আপনারা মানে দাঁত তুলতে ভয় পান, দেখছেন যে ডাক্তাররা কত দক্ষভাবে দাঁত তোলে, এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই। পরে রুগী চলে গেল, যাওয়ার পরে উনি তখন দেখে যে উনি আসলে রুগীর দাঁত তোলেন নাই, আলজিভ তুলে নিয়ে আসছে। তো এই গল্পটা উনি ওনার এক ডাক্তার বন্ধুকে বলেছিলেন। তো ডাক্তার বন্ধু তো এটা শোনার পর ওনার চেতে মেতে বাঘ আর কি, এটা সবাই চেতবে ডাক্তাররা। এবং এটা নিয়ে আরেকটি গল্প উনি বলছেন ডাক্তারদের নিয়ে, যে ডাক্তারের কাছে একবার এক রুগী আসছে, তখন বললো যে আপনার সমস্যাটা কী। তো তখন মানে এমন কোনো সমস্যা নাই যে রুগী বলছে না। তখন ডাক্তার তাকে বাধ্য হয়ে বললো যে আপনি আপনার রোগের একটাই চিকিৎসা, আপনি একটা লোহার ডান্ডা নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে হাঁটবেন। তো তখন রুগী খুব অবাক হয়ে বললো যে এটা কেন। তো তখন বললো যে আপনার জীবনে তো সবই হয়েছে, শুধু ঠাডা বাড়াটা বাকি আছে। তো এটা যখন ঘুরবেন আপনার বজ্রপাতে আপনার মৃত্যু হবে, এটাই বাকি আছে, এটাই আপনি করবেন। তো এই ডাক্তারদের নিয়ে 2টা উনি গল্প করছেন। আরেকটা জিনিস করছেন ইন্টারভিউ নিয়ে। অনেক সময় উঠতি বয়সে অনেক মডেল বা নায়িকা বা নায়ক হয়ে ওঠে, তাদের কাছে দেখবেন যে ইন্টারভিউ নিতে অনেকেই যায়। তো তখন ওনারা আবেগে পড়ে কী করে, এই যেমন প্রশ্ন ঠিক তেমনই উত্তর দিয়ে ফেলেন। যেমন একজন ধরেন জীবনে কোনোদিন বই পড়েনি, কিন্তু তাকে জিজ্ঞাসা করে বললো আপনার পছন্দের উপন্যাসিককে, উনি একজনের নাম বলে ফেললো। যখন বলে যে উপন্যাসের নাম বলেন তো,
নাম কোনো কারণে বলতে পারছে না, তখন সাংবাদিক একটা ক্লু দিলে তখন বলে হ্যাঁ এটাই, তখন বলে কাহিনী বলেন, তো বলতে পারে না, মানে উনি তো আন্দাজে বলছে। তো এই জায়গাটা হুমায়ুন আহমেদ একটা পরামর্শ দিয়েছে যে আমার কাছে যখন আসে তখন এই আসলে সাংবাদিকদের কাজই থাকতে একটু পেঁচানো, তো উনি যা বলে তাতে, যেমন বললো যে আপনার গল্পগুলো আসলে খুব মধ্যম ধাঁচের, ভালো না, তো বললাম হ্যাঁ আসলেই ভালো না, আপনার উপন্যাসগুলো খুবই সস্তা মেজাজের, আমি তখন বলি হ্যাঁ আসলেই সস্তা মেজাজের। তখন উনি বোঝাতে চেয়েছেন যে ইন্টারভিউতে আপনাকে যে লাইনে কোশ্চেন করে আপনি যদি সে লাইনেই যান তখন আসলে আপনাকে খুব বেশি মানে বেগ পাইতে হবে না, এই একটা পরামর্শ উনি দিয়েছেন। এরপরে লাস্ট আরেকটা বলি, বলে মোটামুটি গল্পের শেষের দিকে যাই। এর ছাড়াও অনেক গল্প আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। সেটা হচ্ছে যেটা আমরা যদিও অনেকেই জানি। তো উনি যেটা বলছে যে রাত্রে ৯টা থেকে ১০টার দিকে এরকম একটা বাচ্চা মেয়ে ওনাকে ফোন দিল, দিয়ে বললো যে আঙ্কেল আপনি কি আমাদের বাসায় একটু আসতে পারবেন, আমার বাসা কলাবাগান। তো এমনভাবে বলছে কান্নাকাটি করে, না গিয়ে উপায় নেই, তো উনি সেই তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে সে বাসায় গেলেন, গিয়ে বললেন কী ব্যাপার, তো বলছে যে আমার আঙ্কেল তো আসলে হার্টের রুগী, তো উনি হার্ট অ্যাটাক করছে, কেউ তাকে হাসাতে পারছে না, ওনার হাসাটা খুব জরুরি, তাহলে হার্ট ভালো হবে, আপনি তো হাসাতে পারেন মানুষ, আপনাকে নিয়ে আসলাম। তো উনি তো চরম বিরক্ত হয়েছে, তারপরেও গেছে। তো যাওয়ার পরে লোকটা তো হুমায়ুন আহমেদকে দেখে খুব বিরক্ত, কারণ হাসাতে আসছে। তারপরে তখন উনি একটা গল্প বললেন, যেটা ওই যে পাইপ বেয়ে ওঠার গল্প, যে একদম ডাক্তারের কাছে গেছে, তো হার্টের রুগী, তখন তাকে বললো যে আপনি সিঁড়ি বেয়ে আর উঠবেন না। তো তখন সে কী করতো, পাইপ বেয়ে উঠতো, যেহেতু সিঁড়ি বেয়ে উঠতে নিষেধ করছে। তো এই গল্পটা যখন করলো, তো ওই লোকটা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। তো এর আগে হুমায়ুন আহমেদকে বলা হয়েছে যে কেউ তাকে হাসাতে পারছে না, তো সে তাকে হাসাতে পেরেছে, এই জন্য আসলে তার একটু ভালো লাগলো। তো তখন সে যখন চলে আসছে, তখন লোকটা তাকে পিছন থেকে ডেকে বললো যে ১৫ জন এই একই গল্প আমাকে বলেছে, কিন্তু আমি হাসি নাই। আপনাকে কেন হাসলাম জানেন আপনার গল্পটা শুনে? তখন বললো কেন হাসলেন? বলছে আপনি এই বৃষ্টির রাতে, ঝড় বৃষ্টির রাতে এত কষ্ট করে এসেছেন শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, নাহলে এই ফালতু গল্প শুনে কেউ হাসে? তো এই হচ্ছে ওনার হালকা মেজাজের হাসির গল্পগুলো। এছাড়া আরেকটা জিনিস আছে যে আমরা যারা বিটিভি জেনারেশন বা ওই সময় আপনারা যারা বিটিভি থেকে বড় হয়েছেন, জানবেন যে হুমায়ুন আহমেদের ওই সময় কয়েকটি ধারাবাহিক খুব নাম করেছিল, যেমন সেই সব দিনরাত্রি, তারপরে বহুব্রীহি, অয়ময়। তো এই দ্বিতীয় পর্ব যে বইটি, এখানে এই সানি নজরুল বলি না আমরা, যে পিছনের গল্পগুলো, একটা নাটক তৈরি পিছনের গল্প বা তৈরি করতে গিয়ে কী সব ঝামেলা হয় বা কী চ্যালেঞ্জ ফেস করতে হয়, তো সেই কাহিনীগুলো এই বহুব্রীহি নাটক এবং অয়ময়, দুইটি নাটকের ডিটেলস আপনারা জানতে পারবেন, যেটা ওই সময় আসলে কী ঘটেছিল, সানি নজরুলটা কত কষ্ট করে নাটকগুলো তৈরি করা হয়েছিল। তো আশা করি চমৎকার একটি সময় যাবে বই দুইটির সাথে, আপনারা সময় পেলে বই পড়বেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।